মেশ অ্যানালাইসিসে যে প্রবলেম 33 যেটা আছে, এখানে হচ্ছে একটা পাওয়ার সোর্স দেওয়া আছে, যে পাওয়ার সোর্স সম্পর্কে আমরা আপনার হচ্ছে এতদিন পর্যন্ত অবগত না। এরকম একটা পাওয়ার সোর্স যেটা ডায়মন্ড শেপড, প্লাস মাইনাস দেওয়া আছে। এই পাওয়ার সোর্স গুলো আপনারা এতদিন পর্যন্ত দেখেননি। আমরা হচ্ছে এই টাইপের পাওয়ার সোর্স নিয়ে আগে কথা বলবো, এরপর হচ্ছে এই প্রবলেম আসবো। দেখেন, আমরা যে ইলেকট্রিক্যাল পাওয়ার সোর্স গুলো ইউজ করি, এই ইলেকট্রিক্যাল পাওয়ার সোর্স গুলোকে আমরা মেইনলি হচ্ছে দুইটা ক্যাটাগরিতে ভাগ করি। ইলেকট্রিক্যাল এনার্জি সোর্স, যে এনার্জি সোর্স গুলো আমরা ইউজ করি এগুলোকে আমরা মেইনলি দুইটা ক্যাটাগরিতে ভাগ করি। একটাকে আমরা বলি হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট সোর্স, আর একটা আমরা বলি হচ্ছে ডিপেন্ডেন্ট সোর্স। যে এগুলাকে যদি ভাগ করা হয়, তাহলে প্রথমে একটা ক্যাটাগরি করি হচ্ছে আমরা ইন্ডিপেন্ডেন্ট সোর্স হিসাবে, আরেকটা ক্যাটাগরি করা হয় ডিপেন্ডেন্ট সোর্স হিসাবে। ইন্ডিপেন্ডেন্ট সোর্স বলতে আমরা ওই সোর্স গুলাকে বুঝি যে সোর্স গুলাতে ইন্ডিপেন্ডেন্ট সোর্স গুলো কোনগুলা, যেগুলার পাওয়ারের ভ্যালু, ভোল্টেজ বলি অথবা কারেন্ট ফ্লো বলি, এই ভ্যালু গুলা কনস্ট্যান্ট থাকে, এগুলা অন্য কোনো এলিমেন্টের উপর ডিপেন্ড করে না। যেরকম আমরা যদি একটা ভোল্টেজ সোর্সের কথা বলি, যে এখানে একটা ভোল্টেজ সোর্স আছে, এখানে রেজিস্ট্যান্স যা কিছুই থাকুক না কেন, আমি যদি বলি এটা 10 ভোল্টের একটা ভোল্টেজ সোর্স, সে সব সময় 10 ভোল্টই প্রডিউস করবে। রেজিস্ট্যান্স যদি 5 ওহম হয়, তাহলেও 10 ভোল্ট প্রডিউস করবে। এখানে 10 ওহম দিলাম, 10 ভোল্টই প্রডিউস করবে। এটা যদি আমি চেঞ্জ করি, এটা চেঞ্জ করে আমি 20 ওহম দিলাম, তাহলে এইখানে সে দুই টার্মিনালে ভোল্টেজের পার্থক্য 10 ভোল্টই দেখাবে। যদি এরকম হয় যে এইখানে আবার আরো এলিমেন্ট দিলাম, এখানে 10 দিলাম, 10⁶ দিলাম, আরে আমি রেজিস্ট্যান্সের ভ্যালু যা কিছুই করি না কেন, সে সবসময় এটা 10 ভোল্টই দেখাবে। দুই টার্মিনালে ভোল্টেজের পার্থক্য সে সবসময় 10 দেখাবে। তাহলে এই টাইপের সোর্স গুলোকে আমরা বলি হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট সোর্স, যার ভ্যালু অন্য কোনো এলিমেন্টের উপর ডিপেন্ড করে না, যার ভ্যালু সবসময় কনস্ট্যান্ট থাকে। তাহলে এই ভ্যালুটা হচ্ছে কনস্ট্যান্ট একটা ভোল্টেজ সোর্স হিসাবে কাজ করতেছে। তাহলে এই সোর্স গুলা হচ্ছে আমাদের ইন্ডিপেন্ডেন্ট সোর্স, যেগুলা কনস্ট্যান্ট ভোল্টেজ প্রডিউস করে। এটা ইন্ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্সও হইতে পারে, কারেন্ট সোর্স হইতে পারে। এইখানে ইন্ডিপেন্ডেন্ট সোর্সের মধ্যে আমি ইন্ডিপেন্ডেন্ট কনস্ট্যান্ট ভোল্টেজ সোর্স পাইতে পারি, অথবা কনস্ট্যান্ট কারেন্ট সোর্স পাইতে পারি। মানে এটা হবে কনস্ট্যান্ট ভোল্টেজ সোর্স অথবা কনস্ট্যান্ট কারেন্ট সোর্স। কারেন্ট সোর্স কিরকম, যদি আমি দেখি এখানে কারেন্ট সোর্স দেওয়া আছে, এখানে রেজিস্ট্যান্স এলিমেন্ট যা কিছুই হোক না কেন, আমি যদি বলি এটা 5 এম্পিয়ারের একটা কারেন্ট সোর্স, তাহলে সে কারেন্টের ভ্যালু এই দিক দিয়ে সে সোর্স থেকে 5 এম্পিয়ার কারেন্ট প্রডিউস করবে। এখানে রেজিস্ট্যান্সের ভ্যালু যা কিছুই হোক না কেন, আমি 10, 20, 30 আমার ইচ্ছা মতো যা কিছুই নেই না কেন, সে সবসময় এটা 5 এম্পিয়ারই দিবে। সে এই ভ্যালুটাকে কমাবেও না, বাড়াবেও না, সে সবসময় এটাকে 5 এম্পিয়ারই দিবে। আমি যদি কোনো গ্রাফ আঁকতে চাই, যে আমি এই যে ভোল্টেজের বা কারেন্ট ফ্লোর একটা গ্রাফ প্লট করব, তাহলে এইদিকে আমি নিলাম হচ্ছে সময়ের সাথে সাথে, আমি হচ্ছে ভোল্টেজ নিলাম এইদিকে, উপর দিকে দিলাম ভোল্টেজ, এদিকে দিলাম হচ্ছে কারেন্ট ফ্লো। তাহলে আমি দেখবো সব সময় একটা কনস্ট্যান্ট ভোল্টেজ সোর্স, সে সব সময় একটা কনস্ট্যান্ট ভ্যালুই দিবে। সে এখানে 5 এম্পিয়ারই দিবে বা 10 ভোল্টই দিবে। যদি আমি 10 ভোল্টের একটা ভোল্টেজ সোর্স চিন্তা করি, তাহলে সে 10 ভোল্টই দিবে। যদি আমি কারেন্ট সোর্স চিন্তা করতাম, যে সে কারেন্টের ভ্যালু কিরকম দেখে দিবে, দেখা যাবে এই কারেন্টের ভ্যালু সময়ের সাথে সাথে বা এই এলিমেন্ট যা কিছুই হোক না কেন, সে সবসময় সেম ভ্যালুই প্রডিউস করতেছে। মানে এই ভ্যালু গুলো যেহেতু অন্য কোনো এলিমেন্টের উপর ডিপেন্ড করে না, অন্য কোনো এলিমেন্ট যা কিছুই হোক না কেন, সে সবসময় একটা কনস্ট্যান্ট ভ্যালুই প্রডিউস করে। এগুলাকে আমরা বলি হচ্ছে কনস্ট্যান্ট ভোল্টেজ সোর্স অথবা কনস্ট্যান্ট কারেন্ট সোর্স। এগুলার ক্যাটাগরি হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট সোর্স। যে ইন্ডিপেন্ডেন্ট মানে সে আর কোনোর উপর ডিপেন্ড করে না। কিছু সোর্স আছে যেগুলো আমরা থিওরিটিক্যালি ক্রিয়েট করি। থিওরিটিক্যালি বলতে বোঝানো হয় যে আমরা সার্কিট ডিজাইন করার সময় বা সার্কিট অ্যানালাইসিস করার সময় আমরা কিছু সোর্স ধরে নিই।
যেগুলো আমাদের অ্যানালাইসিসের সুবিধা করে, এর জন্য আমরা কিছু ডিপেন্ডেন্ট সোর্স ধরে নিই। ডিপেন্ডেন্ট সোর্স কিরকম, যে তার ভ্যালু অন্য কোনো এলিমেন্টের উপর ডিপেন্ড করবে। কিরকম ডিপেন্ডেন্ট সোর্স? কারণ আমি বললাম এইটা একটা সোর্স, এই সোর্সের এটা পজিটিভ টার্মিনাল, এটা নেগেটিভ টার্মিনাল। আমি বলে দিলাম এই সোর্সের ভ্যালু, এখানে আরো অনেক এলিমেন্ট দিলাম, এখানে হয়তো আরো একটা কারেন্ট সোর্স দিলাম, এখানে আরো অনেক এলিমেন্ট দিলাম। আমি বললাম যে এই যে রেজিস্ট্যান্স আছে, এই ভোল্টেজ সোর্সের ভ্যালুটা হবে এইখানে যতটুকু ভোল্টেজ ড্রপ হয় তার দ্বিগুণ। এখানে ভোল্টেজ ড্রপ যদি আমি বলি বি আর পরিমাণ ভোল্টেজ ড্রপ হয়, তাহলে এইখানে সোর্সের ভোল্টেজ হবে 2 VR। মানে এইখানে ভোল্টেজ ড্রপ যা হবে, আর রেজিস্ট্যান্সে যতটুকু ভোল্টেজ ড্রপ হবে, এইটা ভোল্টেজ সোর্সের ভ্যালু হবে তার দ্বিগুণ। এখানে ভোল্টেজ ড্রপ যদি হয় 10 ভোল্ট, তাহলে এই ভোল্টেজ সোর্সের ভ্যালু হবে 20 ভোল্ট। এখানে ভোল্টেজ ড্রপ যদি হয় 5 ভোল্ট, তাহলে এই ভোল্টেজ সোর্সের ভ্যালু হবে 10 ভোল্ট। মানে এই ভোল্টেজ সোর্সের ভ্যালুটা অন্য এলিমেন্টের উপর ডিপেন্ড করতেছে। অন্য এলিমেন্ট বলতে অন্য যে কোনো একটা রেজিস্ট্যান্সের ভোল্টেজ ড্রপের উপর ডিপেন্ড করতেছে। তাহলে এই ভোল্টেজ সোর্সের ভ্যালুটা কন্ট্রোল করতেছে কে? এই ভোল্টেজ সোর্সের ভ্যালুটা কন্ট্রোল করতেছে এই একটা রেজিস্ট্যান্সের একটা ভোল্টেজ। ভোল্টেজ যত বেশি হবে, এখানে ভোল্টেজ ড্রপ যত বেশি হবে, এখানে ভোল্টেজ ড্রপ যদি বেশি হয় তাহলে এই সাপ্লাই ভোল্টেজ বেশি হবে, এই সোর্স ভোল্টেজ সাপ্লাই বেশি হবে। এই ভোল্টেজ ড্রপটা যদি কম হয়, তাহলে এই সাপ্লাই ভোল্টেজের ভোল্টেজ ড্রপটা কম হবে। মানে এই ভোল্টেজ সোর্সের ভ্যালু কত হবে, এটা ডিপেন্ড করতেছে এইটার উপরে, এইখানে কতটুকু ভোল্টেজ ড্রপ হবে। তাহলে এই ভোল্টেজ সোর্সের ভ্যালু কন্ট্রোল করতেছে ওই ভোল্টেজটা। তাহলে এই টাইপের কিছু সোর্স আমরা পাই, এগুলা প্র্যাকটিক্যালি পাওয়া যায় না। প্র্যাকটিক্যালি এরকম কোনো সোর্স নাই। যেরকম আমি ভোল্টেজ সোর্স হিসেবে আমরা যেরকম ব্যাটারি, জেনারেটর এগুলো পাইতে পারি, কারেন্ট সোর্স হিসেবে যেরকম সোলার সেল, এই টাইপের সোর্স পাইতে পারি। কিন্তু থিওরি, এই যে ডিপেন্ডেন্ট সোর্সের কথা বলতেছি, ডিপেন্ডেন্ট সোর্স প্র্যাকটিক্যালি পাওয়া যায় না। কিন্তু থিওরিটিক্যালি আমরা এইটা হচ্ছে সার্কিট অ্যানালাইসিসের সুবিধার্থে আমরা এটা ধরে নিই। তাহলে এই থিওরিটিক্যালি যে সোর্সগুলো আমরা পাই, এই সোর্সগুলো হইতে পারে ভোল্টেজ সোর্স, হইতে পারে কারেন্ট সোর্স হইতে পারে। এখন ভোল্টেজ সোর্সের ভ্যালুটা ডিপেন্ড করতে পারে এরকম একটা ভোল্টেজের উপরে অথবা কারেন্টের উপরে। যে এইখানে হয়তো আমি বললাম এটা হচ্ছে আইএক্স কারেন্ট সোর্স, যে এইখানে যে ভোল্টেজ ড্রপটা হবে এটা হবে 3 IX। তাহলে এইখানে কারেন্ট ফ্লো যত বেশি হবে, এখানে ভোল্টেজ ড্রপ অত বেশি হবে। তাহলে এটা ডিপেন্ড করতেছে কার উপরে? এটা কারেন্টের উপরে। এটা একটা ভোল্টেজ সোর্স, কিন্তু ডিপেন্ড করতেছে একটা কারেন্টের উপরে। তাহলে এই টাইপের সোর্স গুলাকে আমরা বলি হচ্ছে ডিপেন্ডেন্ট সোর্স। তাহলে ডিপেন্ডেন্ট সোর্স কত টাইপের হইতে পারে? ডিপেন্ডেন্ট সোর্সের ক্ষেত্রে যদি আমরা যাই, দেখবো যে ডিপেন্ডেন্ট সোর্স হইতে পারে তাহলে সোর্স যদি আমরা বলি, সোর্স আসবে হচ্ছে দুইটাই, একটা ভোল্টেজ সোর্স, একটা কারেন্ট সোর্স। তাহলে ভোল্টেজ সোর্স হইতে পারে ডিপেন্ডেন্ট হোক বা ইন্ডিপেন্ডেন্ট হোক, এটা একটা ভোল্টেজ সোর্স হইতে পারে। এই ভোল্টেজ সোর্সের ভ্যালু ডিপেন্ড করতে পারে কার উপরে? এই ভোল্টেজ সোর্সের ভ্যালু ডিপেন্ড করতে পারে যে অন্য কোনো একটা ভোল্টেজের উপরে অথবা কারেন্টের উপরে। যদি এই ভোল্টেজ সোর্সের ভ্যালুটা ডিপেন্ড করে একটা ভোল্টেজের উপরে, তাহলে আমি বললাম এটা 2 VX হবে। অথবা এরকম হইতে পারে যে এইখানে কারেন্ট ফ্লো যা আসতেছে IX, তাহলে এই ভ্যালুটা হবে 3 IX। তাহলে এইটা একটা ভোল্টেজ সোর্স, কিন্তু এটা ডিপেন্ড করতেছে আরেকটা ভোল্টেজের উপরে। এই টাইপের সোর্স গুলাকে আমরা বলি হচ্ছে ভোল্টেজ কন্ট্রোল ভোল্টেজ সোর্স। এটা ভোল্টেজ সোর্স, যে ভোল্টেজ সোর্স, তো এটাকে কন্ট্রোল করে কে? আরেকটা ভোল্টেজ। তাহলে এরকম যদি হয়, এই সোর্স গুলাকে আমরা বলি হচ্ছে ভোল্টেজ কন্ট্রোল ভোল্টেজ সোর্স। তাহলে এই যে কে কন্ট্রোল করতেছে, এটা কিভাবে বুঝবো? এটা দেখবো ইকুয়েশন কি বলে। ইকুয়েশন বলে 3 BX 2 BX, মানে VX যা হবে, এইখানে ভোল্টেজ ড্রপ যা হবে তার দ্বিগুণ এখানে ভোল্টেজ সাপ্লাই হবে, পাওয়ার সোর্সের ভোল্টেজ হবে তার দ্বিগুণ। তাহলে পাওয়ার সোর্সের ভোল্টেজটা কার উপর ডিপেন্ড করে? এই ভোল্টেজের উপরে। তাহলে এইটাকে আমরা বলি হচ্ছে ভোল্টেজ কন্ট্রোল, ভোল্টেজ কন্ট্রোলড ভোল্টেজ সোর্স। আর যদি দেখি
এটা একটা ভোল্টেজ সোর্স, কিন্তু এটা ডিপেন্ড করতেছে 3ix মানে কারেন্ট ফ্লোর উপরে, যে কোনো একটা কারেন্ট ফ্লোর উপর ডিপেন্ড করতেছে। তাহলে এই টাইপের সোর্স গুলাকে আমরা বলি হচ্ছে কারেন্ট কন্ট্রোলড ভোল্টেজ সোর্স। ভোল্টেজ কন্ট্রোল ভোল্টেজ সোর্স হইতে পারে, কারেন্ট কন্ট্রোল ভোল্টেজ সোর্স হইতে পারে। সেম ভাবে আমি যদি কারেন্ট সোর্স নিয়ে কথা বলি, যে ধরেন আমরা হচ্ছে একটা কারেন্ট সোর্স নিলাম, যে কারেন্ট সোর্সের ভ্যালু কত হবে আমি জানি না, কারেন্ট সোর্সের ভ্যালু কত হবে আমি জানি না, এটা বলে একটা ফাংশন আকারে দেওয়া আছে যে এখানে কারেন্ট সোর্সের ভ্যালু হবে এই যে এই এলিমেন্ট যেটা আছে এখানে ভোল্টেজ ড্রপ যা হবে তার 5 গুণ, যে এখানে কারেন্ট সোর্সের ভ্যালু হবে 5Vx। তাহলে এই যে তীর চিহ্ন বলতেছে কারেন্ট ফ্লো ডিরেকশন চিহ্ন বলতেছে এটা একটা কারেন্ট সোর্স, যে কারেন্ট সোর্সটা ডিপেন্ড করে কার উপরে, একটা ভোল্টেজের উপরে, ইকুয়েশন বলে ডিপেন্ড করতেছে ভোল্টেজের উপরে। তাহলে এইটাকে আমরা বলি হচ্ছে ভোল্টেজ কন্ট্রোলড কারেন্ট সোর্স, কারেন্ট সোর্স। তাহলে ভোল্টেজ কন্ট্রোল কারেন্ট সোর্স আরেকটা হইতে পারে যদি এরকম হয় যে এইখানে এটার ভ্যালু বলে দেওয়া আছে, এটা হচ্ছে 4ix। ix কোনটা বললো, যে এখানে যে কারেন্ট ফ্লো হয় এই এলিমেন্টে যে কারেন্ট ফ্লো হইতেছে এটা হচ্ছে ix। তাহলে ইকুয়েশন বলতেছে এটা একটা কারেন্ট সোর্স, সিম্বল বলতেছে কারেন্ট সোর্স, ইকুয়েশন বলতেছে এই কারেন্টের ভ্যালুটা ডিপেন্ড করতেছে, এই সোর্স ভোল্টেজের ভ্যালুটা ডিপেন্ড করতেছে একটা কারেন্টের ভ্যালুর উপরে। তাহলে এই টাইপের সোর্স গুলাকে আমরা বলি হচ্ছে কারেন্ট কন্ট্রোলড কারেন্ট সোর্স। তাহলে আমাদের যে এই ডিপেন্ডেন্ট সোর্স গুলা আমরা এই 4 প্রকারের ডিপেন্ডেন্ট সোর্স পাইতে পারি। একটা হচ্ছে সিম্বল থেকে আমরা বুঝবো এটাকে ভোল্টেজ সোর্স না কারেন্ট সোর্স, সিম্বল থেকে বুঝবো এটা ভোল্টেজ সোর্স না কারেন্ট সোর্স। আর ইকুয়েশন থেকে বুঝবো এই ভোল্টেজ সোর্সের ভ্যালু বা কারেন্ট সোর্সের ভ্যালু ডিপেন্ড করে কার উপরে, এটাকে ভোল্টেজের উপর ডিপেন্ড করে না কারেন্টের উপর ডিপেন্ড করে, এই ভোল্টেজের সোর্সের ভ্যালু কে কন্ট্রোল করতেছে, ভোল্টেজ কন্ট্রোল করতেছে না কারেন্ট কন্ট্রোল করতেছে। এই যে এইগুলাকে এইরকম আমরা 4টা সোর্স পাইতে পারি। এইখানে যে সময় আমরা এই ডিপেন্ডেন্ট সোর্স দেখাই, ডিপেন্ডেন্ট সোর্সের সিম্বল গুলা থাকে, আমরা যে সময় ইন্ডিপেন্ডেন্ট সোর্স দেখাইছিলাম এইগুলা থেকে ক্ষেত্রে আমরা সার্কেল দেখাইছিলাম, যে এইখানে যেরকম কনস্ট্যান্ট ভোল্টেজ সোর্সের ক্ষেত্রে আমরা দেখাইতাম একটা পজিটিভ নেগেটিভ এরকম একটা সার্কেল থাকতো, কারেন্ট সোর্সের ক্ষেত্রে আমরা এই তীরচিহ্ন দিয়ে একটা সার্কেল দিয়ে কমপ্লিট করতাম। যে সময় আমরা ডিপেন্ডেন্ট সোর্সে যাব, ডিপেন্ডেন্ট সোর্সের ক্ষেত্রে আমরা দেখব এটা সার্কেল না, এরকম একটা ডায়মন্ড শেপ দেওয়া হয়। এই ডায়মন্ড শেপ দেওয়া মানে আমি বুঝবো এটা একটা ডিপেন্ডেন্ট সোর্স, ভিতরে পজিটিভ নেগেটিভ দেওয়া মানে আমি বুঝবো এটা ডিপেন্ডেন্ট সোর্স কিন্তু এটা একটা ভোল্টেজ সোর্স। ইকুয়েশন থেকে বুঝবো এটা কি ভোল্টেজ কন্ট্রোল ভোল্টেজ সোর্স না কারেন্ট কন্ট্রোল ভোল্টেজ সোর্স। এইটা ইকুয়েশনে এটা থাকা মানে আমি বুঝবো এটা একটা ভোল্টেজ কন্ট্রোল ভোল্টেজ সোর্স। তাহলে ভোল্টেজ কন্ট্রোল ভোল্টেজ সোর্সের সিম্বল কিরকম হবে, এরকম একটা ডায়মন্ড শেপ থাকবে, পজিটিভ থাকবে নেগেটিভ থাকবে। ইকুয়েশন বলবে, ইকুয়েশন ধরেন যে সামথিং কে একটা কনস্ট্যান্ট চিন্তা করে কে ইনটু ভি এক্স, তাহলে এটা একটা ভোল্টেজ সোর্স, ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স, এটা ডিপেন্ড করতেছে একটা ভোল্টেজের উপরে। আর কারেন্ট কন্ট্রোল ভোল্টেজ সোর্স কিরকম হবে, কারেন্ট কন্ট্রোল ভোল্টেজ সোর্স এইটাও থাকবে এরকম ডায়মন্ড শেপ থাকবে, পজিটিভ থাকবে নেগেটিভ থাকবে। আর কারেন্ট যে কন্ট্রোল করতেছে এটা কিভাবে বুঝবো, ইকুয়েশন থেকে বুঝবো। ইকুয়েশন বলবে কে ইন্টু আই এক্স সাবজেক্ট কনস্ট্যান্ট ইন্টু আই এক্স এরকম থাকতে পারে। তাহলে এই আই এক্স ইকুয়েশন বলতেছে এটা হচ্ছে একটা কারেন্ট কন্ট্রোল ভোল্টেজ সোর্স। তাহলে ভোল্টেজ কন্ট্রোল কারেন্ট সোর্স কিরকম পাবো, কারেন্ট সোর্সের সিম্বল কিরকম, একটা তীর চিহ্ন থাকবে, কারেন্ট ফ্লো ডিরেকশন দেখাবে, যে কারেন্ট ফ্লো ডিরেকশন সহ একটা তীর চিহ্ন থাকবে। আর ইকুয়েশন বলবে কি এটা ভোল্টেজ কন্ট্রোল কারেন্ট সোর্স, তাহলে কে ইন্টু বি এক্স এরকম থাকতে পারে।
যে সময় কারেন্ট কন্ট্রোল কারেন্ট সোর্স থাকবে আসবে, তাহলে এটা একটা ডায়মন্ড শেপ ডিরেকশন বোঝাইতেছে, এটা কারেন্ট সোর্স, এটাকে কন্ট্রোল করতেছে কে, আর একটা কারেন্ট, তাহলে আসবে কে ইন্টু আই এক্স, তাহলে এটা হচ্ছে কারেন্ট কন্ট্রোল কারেন্ট সোর্স। তাহলে এরকম ডিপেন্ডেন্ট সোর্স গুলাকে আমরা হচ্ছে এই চার টাইপের ডিপেন্ডেন্ট সোর্স পাইতে পারি। তো এগুলাকে আমরা যদি দেখাই, তাহলে এইটা হইতে পারে ভোল্টেজ কন্ট্রোল ভোল্টেজ সোর্স, কারেন্ট কন্ট্রোল ভোল্টেজ সোর্স, ভোল্টেজ কন্ট্রোল কারেন্ট সোর্স, কারেন্ট কন্ট্রোলড কারেন্ট সোর্স, এই চারটা বের হতে পারে। তাহলে আমরা কি যে এই টাইপের সোর্স ডিপেন্ডেন্ট সোর্স দেখলে আমরা বলতে পারবো এটা কোন টাইপের সোর্স? হ্যালো, এই পর্যন্ত কারো কোশ্চেন আছে কিনা? যে আমাদের যে ইলেকট্রিক্যাল পাওয়ার সোর্স আমরা মেইনলি প্রথমত ক্যাটাগরি করে দুইটা ভাগে, একটাকে বলি ইন্ডিপেন্ডেন্ট সোর্স, একটাকে বলি ডিপেন্ডেন্ট সোর্স। ইন্ডিপেন্ডেন্ট ডিপেন্ডেন্ট কিভাবে ক্যাটাগরি করা হয়? ইন্ডিপেন্ডেন্ট সোর্স হচ্ছে ওইগুলা যেগুলার ভ্যালু অন্য কোনো এলিমেন্টের উপর ডিপেন্ড করে না। তা কারেন্ট সোর্স হোক অথবা ভোল্টেজ সোর্স হোক, তার ভ্যালু অন্য কোনো এলিমেন্টের উপর ডিপেন্ড করে না, অন্য কোনো কারেন্ট ফ্লোর উপর ডিপেন্ড করে না, ভোল্টেজ ড্রপের উপর ডিপেন্ড করে না। ডিপেন্ডেন্ট সোর্স হচ্ছে ওইগুলা যে ভ্যালু গুলা কন্ট্রোল করে অন্য একজন, অন্য এলিমেন্টের কারেন্ট ফ্লো অথবা ভোল্টেজ ড্রপ, এইগুলাকে কন্ট্রোল করে। তাহলে এইখানে ভোল্টেজ সোর্স আমি দুই টাইপের পাইতে পারি, কে কন্ট্রোল করতেছে তার উপর ডিপেন্ড করে, আমরা একটাকে বলি ভোল্টেজ কন্ট্রোল, একটা কারেন্ট কন্ট্রোল। দুইটাই ভোল্টেজ সোর্স, কিন্তু একটা ভোল্টেজ কন্ট্রোল ভোল্টেজ সোর্স, একটা কারেন্ট কন্ট্রোল ভোল্টেজ সোর্স। সেম ভাবে আমরা কারেন্ট সোর্সও পাইতে পারি, ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স, যেগুলোকে হয় ভোল্টেজ কন্ট্রোল কারেন্ট সোর্স হবে অথবা কারেন্ট কন্ট্রোল কারেন্ট সোর্স হবে। এইটা চার টাইপের ডিপেন্ডেন্ট সোর্স আমরা পাইতে পারি। এই পর্যন্ত কারো কোশ্চেন আছে কিনা? হ্যালো, এই স্যার পর্যন্ত হ্যালো। স্যার ওই যে কারেন্ট কন্ট্রোল কারেন্ট সোর্স বা চিহ্ন দিয়ে যেটা বোঝালেন স্যার, হুম। ওইটা যদি আর একটু বলতেন, মানে কে ভিএক্স কে আই এক্স। মানে হচ্ছে কেভিএক্স বলতে আমরা কেটাকে একটা কনস্ট্যান্ট চিন্তা করতেছি, যে এটা হচ্ছে একটা কনস্ট্যান্টের ভ্যালু, যে আমরা যে বলতেছিলাম যে 3 × ভিএক্স, ভিএক্স দ্বারা বলতেছি এটা ভোল্টেজ, ভোল্টেজটাকে এক্স এলিমেন্টের ভোল্টেজকে 3 গুণ করলে এই পাওয়ার সোর্সের ভ্যালু পাবো। তাহলে এই ইকুয়েশন বলে কি? এই ইকুয়েশন বলে এই ভোল্টেজটা, এই ভোল্টেজ সোর্সের ভ্যালু ডিপেন্ড করতেছে কার উপরে? ভিএক্স এর উপরে। ভিএক্স যা হবে তার 3 গুণ হবে এই ভোল্টেজ সোর্সের ভ্যালু। ভিএক্স যদি এইখানে ভোল্টেজ ড্রপ যদি হয় 10 ভোল্ট, তার পাওয়ার সাপ্লাই এইখানে ভোল্টেজ, পাওয়ার সাপ্লাইয়ের ভোল্টেজ হবে 30 ভোল্ট। কে দ্বারা আমরা বুঝাইতেছি যে একটা কনস্ট্যান্ট, যে কনস্ট্যান্টটা কত? এখানে 3, তাহলে 3 হচ্ছে আমাদের কে। তাহলে ইকুয়েশন বলতেছে যে ভিতরে যে সময় আমি এই ডায়মন্ড শেপ দেখবো, ডায়মন্ড শেপ দেখা মানে আমি বলবো এটা একটা ডিপেন্ডেন্ট সোর্স। ভিতরে প্লাস মাইনাস আছে, তাহলে এর মানে বুঝবো কি এটা একটা ভোল্টেজ সোর্স। এরপরে এই ভোল্টেজ সোর্সটা কার উপর ডিপেন্ড করে? আমি যদি দেখি কে ইন্টু ভিএক্স বলতে কে হচ্ছে একটা কনস্ট্যান্ট 3 ভিএক্স, তাহলে আমি বুঝবো কি ভিএক্স হচ্ছে একটা ভোল্টেজ ড্রপ, তার 3 গুণ হবে এই পাওয়ার সাপ্লাইয়ের ভোল্টেজ। তাহলে এই ভোল্টেজ, এই পাওয়ার সাপ্লাইয়ের ভোল্টেজটা কার উপর ডিপেন্ড করতেছে? একটা ভোল্টেজের উপরে। তাহলে এটাকে আমরা বলি হচ্ছে ভোল্টেজ কন্ট্রোল ভোল্টেজ সোর্স। এইখানে এই ভোল্টেজ কন্ট্রোল ভোল্টেজ সোর্স আর এইখানে দেখেন কারেন্ট কন্ট্রোল ভোল্টেজ সোর্স, সিম্বলে কিন্তু কোনো চেঞ্জ নাই। সিম্বল এটা যেরকম ডায়মন্ড শেপ আছে, প্লাস মাইনাস আছে, ডায়মন্ড শেপ থেকে আমি বুঝি এটা একটা ভোল্টেজ সোর্স, প্লাস মাইনাস এটা একটা ডিপেন্ডেন্ট সোর্স, প্লাস মাইনাস থেকে বুঝি এটা ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স। কিন্তু এটাকে কন্ট্রোল করে কে? ভোল্টেজ কন্ট্রোল করে না কারেন্ট কন্ট্রোল করে? এইটা দেখার জন্য যাব আমরা ইকুয়েশন। যে ইকুয়েশন কন্ট্রোল করে বলতেছে, সেটাই হবে নাকি? হ্যাঁ, যে কন্ট্রোল করতেছে, এইখানে ভোল্টেজ কন্ট্রোল করতেছিল যার কারণে আমরা বলি ভোল্টেজ কন্ট্রোল।
এখানে কারেন্ট কন্ট্রোল করতেছে, যার কারণে এটাকে আমরা বলি হচ্ছে কারেন্ট কন্ট্রোল। তাহলে ভোল্টেজ সোর্সের মধ্যে ভোল্টেজ কন্ট্রোল করলে আমরা বলি ভোল্টেজ কন্ট্রোল ভোল্টেজ সোর্স, কারেন্ট কন্ট্রোল করলে এটাকে আমরা বলি হচ্ছে কারেন্ট কন্ট্রোল কারেন্ট সোর্স। কে কন্ট্রোল করে এটা কই থেকে বুঝবো? এটা বুঝবো হচ্ছে ইকুয়েশন থেকে। আর এটা কি ভোল্টেজ সোর্স না কারেন্ট সোর্স, এটা কিভাবে বুঝবো? আমি সিম্বলে যাব, সিম্বলে প্লাস মাইনাস দেওয়া আছে কিনা। যেরকম এইখানে সিম্বলে দেওয়া আছে কি কারেন্ট ফ্লো ডিরেকশন, তাহলে কারেন্ট ফ্লো ডিরেকশন দেওয়া থাকে কোন সোর্সে? কারেন্ট সোর্সে। ডায়মন্ড শেপ আছে, মানে এটা একটা ডিপেন্ডেন্ট সোর্স, ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স। তাহলে এই কারেন্ট সোর্সের ভ্যালু কে কন্ট্রোল করতেছে? ইকুয়েশন বলতেছে কে ভিএক্স, কে হচ্ছে কনস্ট্যান্ট, ভিএক্স হচ্ছে ভোল্টেজ ড্রপ। তাহলে এইটাকে কন্ট্রোল করতেছে একটা ভোল্টেজ, তাহলে এটাকে আমরা বলি ভোল্টেজ কন্ট্রোলড কারেন্ট সোর্স। যদি দেখি এরকম কে আই এক্স, কে আই এক্স, এটা আর এটার মধ্যে সিম্বলে পার্থক্য নাই। সিম্বল বলতেছে এটা একটা কারেন্ট সোর্স, ডায়মন্ড শেপ বলতেছে এটা একটা ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স। আর কে আই এক্স ইকুয়েশনটা আমাকে বলতেছে এই কারেন্ট ফ্লো, কারেন্ট সোর্সের ভ্যালুটা কন্ট্রোল করতেছে আর একটা কারেন্ট, যে আই এক্স এর ভ্যালু যা হবে তার কে গুণ হবে এই কারেন্ট সোর্সের ভ্যালু। তাহলে এটাকে আমরা বলি হচ্ছে কারেন্ট কন্ট্রোল কারেন্ট সোর্স। আমাদের যে পাওয়ার সোর্স গুলা পাই, এই পাওয়ার সোর্স গুলা এরকম চার টাইপের ডিপেন্ডেন্ট পাওয়ার সোর্স থাকতে পারে। স্যার কোনটা কন্ট্রোল করবে স্যার? ওটা কি ওই যে ডাইমেনশনালের ওই জায়গা দেওয়া থাকবে, মানটা যেটা দেওয়া থাকবে ওইটাই কন্ট্রোল করবে? হ্যাঁ, ইকুয়েশন দেখবো, ইকুয়েশন দেখবো কি আছে, ইকুয়েশন কি বলে। ইকুয়েশন বলতেছে কি 3 dx, এর মানে কি এইটা কন্ট্রোল করতেছে, এই সোর্সের ভ্যালু কন্ট্রোল করতেছে একটা ভোল্টেজ, ওই ভোল্টেজের 3 গুণ হবে এই সোর্সের ভ্যালু। এই ভিএক্স এর ভ্যালু যদি 10 হয় তাহলে এই ভ্যালুটা হবে 30। এইখানে আমাকে যদি বলে এই এটা হচ্ছে 5 × I0, তাহলে আমি বুঝবো কি I0 এর ভ্যালু যা হবে এই পাওয়ার সোর্সের ভ্যালু হবে তার 5 গুণ। I0 এর ভ্যালু যদি 1 এম্পিয়ার হয় তাহলে পাওয়ার সোর্সের ভ্যালু হবে 5 এম্পিয়ার। ইকুয়েশন বলবে এটাকে কে কন্ট্রোল করতেছে, এটাকে কারেন্ট কন্ট্রোল করতেছে না ভোল্টেজ কন্ট্রোল করতেছে, এটা বলবে ইকুয়েশন। তাহলে ইকুয়েশন থেকে কন্ট্রোল করে কে, এইটা বুঝবো কার থেকে? ইকুয়েশন থেকে। সোর্সটা কোন টাইপের, সোর্স টাইপ, এটা কি ভোল্টেজ সোর্স না কারেন্ট সোর্স, এটা বুঝবো কই থেকে? সিম্বল থেকে। এই পর্যন্ত কোশ্চেন আছে, এতটুকু ক্লিয়ার কিনা? তার মানে যে কন্ট্রোল করবে সে ভিএক্স অথবা আইএক্স হবে। হ্যাঁ, আর থ্রি যে বি এক্স অথবা 5 IX এরকম থাকতে পারে। আর হচ্ছেন যে কন্ট্রোল হবে সে হচ্ছে সিম্বল থেকে, সিম্বল দ্বারা বুঝবো। হ্যাঁ, কন্ট্রোল আচ্ছা। হবে বলতে হচ্ছে ভোল্টেজের সোর্সের ভ্যালুটা কিরকম হবে। আর একটা স্যার, যে পাবলাই কি বলে সাপ্লাই সোর্সে যে ভোল্টেজ বেড়ে যাচ্ছে, এটা কি এক্সট্রা ভোল্টেজ অ্যাড করা হচ্ছে এজন্য বেড়ে যাচ্ছে? না না, এক্সট্রা ভোল্টেজ এখানে এক্সট্রা ভোল্টেজ এড বা মাইনাস না, এটা যে এটা মনে করে এটা এরকম একটা, আমরা এরকম একটা কনফিগারেশনই করি যে এই সোর্সটা আমরা প্র্যাকটিক্যালি এই টাইপের সোর্স আমরা পাই না, ডিপেন্ডেন্ট সোর্স আমরা পাই না, কোনোভাবেই পাই না, প্র্যাকটিক্যালি বাস্তবে আমরা পাই না। এইটা আমাদের শুধুমাত্র অ্যানালাইসিসের সুবিধার জন্য আর আমরা হচ্ছে এরকম কিছু সোর্স ধরে নেই, যে আমাদের অ্যানালাইসিসের সুবিধার জন্য এরকম কিছু সোর্স আমরা ধরে নেই, যে এইখানে যা ভ্যালু হবে এই ভ্যালুটা অন্য একটা এলিমেন্টের 3 গুণ 4 গুণ 5 গুণ এরকম আমরা ধরে নিই, ধরে নিয়ে আমরা ক্যালকুলেশন করি। তাহলে এইটা হচ্ছে টোটালি এই যে সোর্স গুলা, এই সোর্স গুলা হচ্ছে আমাদের টোটালি থিওরিটিক্যাল সোর্স, এগুলা প্র্যাকটিক্যাল সোর্স না, এগুলা টোটালি থিওরিটিক্যাল সোর্স। প্র্যাকটিক্যাল সোর্স হইতে পারে এই যে ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট সোর্স যেগুলো পাইতেছি, ইন্ডিপেন্ডেন্ট সোর্স, কনস্ট্যান্ট ভোল্টেজ সোর্স, কনস্ট্যান্ট কারেন্ট সোর্স, এগুলো প্র্যাকটিক্যালি পাওয়া যায়। প্র্যাকটিক্যালির ক্ষেত্রে আমরা বলি ইন্ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স কারেন্ট সোর্স প্র্যাকটিক্যালি, এখানে আমরা আইডিয়াল কেস ধরতেছি, এটার একটা প্র্যাকটিক্যাল কেসও থাকে। আইডিয়াল কেস আমরা ধরি এটা এক্স্যাক্টলি সেম থাকবে, কিন্তু আসলে প্র্যাকটিক্যালি এটাও এক্স্যাক্টলি সেম থাকে না, এটাও আস্তে আস্তে কমতে থাকে। যদি আমি 5 ভোল্টের কথা বলি, যে 10 ভোল্টের ডিসি পাওয়ার সাপ্লাই এর কথা বলছি,
এইটা সবসময় 10 ভোল্ট দেখাবে, কিন্তু প্র্যাকটিক্যালি এটা আসলে 10 ভোল্ট দেখায় না। এটাও আস্তে আস্তে প্র্যাকটিক্যালি কমতে থাকে, প্র্যাকটিক্যালি আস্তে আস্তে কমতে থাকে। কিন্তু এই টাইপের যে সোর্স গুলা বলতেছি, ডিপেন্ডেন্ট সোর্সের কথা, এগুলা কোনোটাই প্র্যাকটিক্যালি পাওয়া যায় না, টোটালটাই হচ্ছে থিওরিটিক্যাল। তো তাইলে নেওয়ার কি দরকার এগুলো, ফাও কেন নিল? কারণ হচ্ছে আমরা যে সময় হচ্ছে ওই পাওয়ার সোর্স, এইখানে তো আমরা ছোট ছোট সার্কিট নিয়ে কাজ করতেছি। যে সময় পাওয়ার স্টেশনে আমাদের অনেকগুলা এলিমেন্ট থাকে, যে টোটাল এলাকার যে কি পরিমাণ ভোল্টেজ দরকার পড়ে, কি পরিমাণ কারেন্ট ফ্লো দরকার পড়বে, ওইগুলা নিয়ে যে সময় আমরা অ্যানালাইসিস করতে যাই, আমরা প্রতিটা এলিমেন্টে কতটুকু ভোল্টেজ ড্রপ হবে, কতটুকু কারেন্ট ফ্লো হবে, এগুলো আমরা অ্যানালাইসিস করতে পারি না। এগুলো হচ্ছে আমরা হচ্ছে একটা এস্টিমেশন করি। এস্টিমেশনটা কিরকম? ধরেন আমরা হচ্ছে এখন আসেন, এই প্রবলেমে বলা আছে ইউজ দ্য মেশ অ্যানালাইসিস, ফাইন্ড আই নোট ইন দ্য সার্কিট। এই সার্কিটে আই নোটটা বের করতে বলা আছে। আই নোটটা কোনটা? দেখেন, আই নোট হচ্ছে এই কারেন্টটাকে বলা হয়েছে, এই কারেন্টটাকে বলা হয়েছে আই নোট। এই কারেন্টটা কোনটা? এইদিকে যে কারেন্ট ফ্লো হইতেছে এটা হচ্ছে আই নোট। এইদিকে কারেন্ট ফ্লো হওয়া মানে এই পথেও কারেন্ট ফ্লো হওয়া আই নোট। এই টোটাল ব্রাঞ্চে কারেন্ট ফ্লো হবে আই নোট। তাহলে এই কারেন্ট ফ্লোটা আমার মেশের কোন কারেন্টটা? I3 কারেন্টটা। মেশের I3 কারেন্টটা বলতেছে এইদিকে কারেন্ট ফ্লো হবে I3 পরিমাণ। তাহলে এই I3 যে কারেন্টটা, এটাই হচ্ছে আই নোটের ভ্যালুটা। তাহলে আমাকে আই নোট যেটা বের করতে বলছে, আই নোটটা হচ্ছে এক্স্যাক্টলি I3 এর ভ্যালুটাই বের করতে বলছে। তাহলে আমি I3 ভ্যালুটা বের করতে পারলে আই নোটের ভ্যালু চলে আসবে। তাহলে I3 আর আই নোট সেম। স্যার, উম, এর আগে একটা ম্যাথ ছিল এরকম যে এখানে যেরকম আই নট বের হচ্ছে, আই থ্রি আই নট একই, তো এমন ভাবে নেওয়া যায় না যে আই ওয়ান প্লাস আই থ্রি ইকুয়াল টু আই নট? না, আরেকটা যেরকম অন্য একটা প্রবলেম হয়তো বা ছিল এইটা। ধরেন হ্যাঁ হ্যাঁ, এইখানে এরকম। বলা আছে যে এই জায়গায় বলা আছে এটা হচ্ছে আই নোট। এই কারেন্টটা কোনটা? 4 ওহমের যে কারেন্ট ফ্লোটা, এটা। তাহলে আই নোট যদি আমি বলি 4 ওহমের কারেন্ট ফ্লোটা, তাহলে 4 ওহমের কারেন্ট ফ্লো হইতেছে কোনটা? আমি যদি আমরা তো মেশ কারেন্ট গুলো আগে বের করতেছি, এরপরে অ্যানালাইসিস করতেছি। তাহলে এই মেশ 1 নাম্বার 4 ওহমের সাথে কয়টা মেশ কানেক্টেড? এইদিকে একটা, এইদিকে একটা, দুইটা মেশ কানেক্টেড। তাহলে এইখানে যে কারেন্ট ফ্লোটা পাবো, এই যে এই 1 নাম্বার মেশ বলে কারেন্ট ফ্লো এদিকে যাইতেছে, এই পথে যাইতেছে। 3 নাম্বার মেশ বলে কারেন্ট ফ্লো এদিকে যাইতেছে। 4 ওহম এক্স্যাক্টলি কারেন্ট ফ্লো হইতেছে এই দুইটা কারেন্টের রেজাল্টে, I1 এবং I3 এর রেজাল্টে। তাহলে এইখানে এই কারেন্ট ফ্লোটা আই নোটটা হবে I1 রেজাল্ট্যান্ট I3, বা হচ্ছে I1 ডিফারেন্স I3, যেহেতু দুইটা একটা আর একটা থেকে মাইনাস হইতেছে, ভিন্ন ডিরেকশনে যাইতেছে। এখন আমি কোনটাকে ধরবো, কোনটা বড় ধরবো? আমাকে এই ডিরেকশন আই নোট কি বলে? আই নোট বলতেছে যে আই নোটটা যদি আমি এদিকে ধরি আই নোট, তাহলে I1টা কোন দিকে? আই নোটের দিকে। I3টা কোন দিকে? এর বিপরীত দিকে। তাহলে রেজাল্টেন্ট যদি হয় আই নোট I1 এর দিকে, তাহলে বড় কোনটা? অবশ্যই I1টা বেশি ছিল, কারণ রেজাল্টেন্ট I1 আর I3 মাইনাস করলে যেটা পাবো এটা হবে আই নোট। রেজাল্টেন্ট তো এটাই বলে যে বিপরীত দিকে। তাহলে এইটা যদি আমাকে বলে উপরের দিকে, অবশ্যই এটা উপরের দিকে ছিল, I1টা উপরের দিকে ছিল, I3টা নিচের দিকে। যদি এটা এরকম হইতো যে ডিরেকশন I3টা বলতেছে, আই নটটা বলতেছে এই দিকে, তাহলে কার সাথে অ্যালাইন করতেছে? I3 এর সাথে। তাহলে I3টা বড় ছিল, I1টা ছোট ছিল। তাহলে এই ক্ষেত্রে আমরা বলবো হচ্ছে I3 মাইনাস I1 ইজ ইকুয়াল টু হবে আই নোট। আমাকে কারেন্ট ফ্লো যে আই নোট বলছে বা যাই বলা থাকুক না কেন, এটা কোনটা বলা আছে এটার উপর ডিপেন্ড করে আমি দেখবো এটা মেশ কারেন্টের কোনটার সাথে অ্যালাইন করে। যে এই যে এইখানে যে আই নোট বলা আছে এটা I3 কে ইন্ডিকেট করতেছে। কিন্তু যদি 4 ওহমে বলতো, এটা I3 এর কথা বলতো না, এটা বলতো I1 এবং I3 ডিফারেন্স কে বলতো। সেম ভাবে যদি এটা বলা থাকতো, ধরেন এটা বলা আছে এই যে 2 ওহম যে রেজিস্ট্যান্স আছে এইখানে, এটাকে বলছে আই নোট। তাহলে আই নোটের ইকুয়েশনটা কি হবে? এই যে 2 ওহমে আই নোট হবে 2 ওহমের কারেন্ট ফ্লো। তাহলে 2 ওহমের কারেন্ট ফ্লো হবে কোনটা? 2 ওহমের সাথে কয়টা মেশ কানেক্টেড? 2 ওহমের এক পাশে I1, এক পাশে I3।
তাহলে এই যে 2 ওহমে কারেন্ট ফ্লো হবে I1 এবং I3 দিয়ে একবার I1 এবং I2 এর ডিফারেন্স। তাহলে কোনটা থেকে কোনটা মাইনাস করব? I1 থেকে I2 মাইনাস করবো না I2 থেকে I1 মাইনাস করবো? I1 থেকে I2। I1 থেকে I2 মাইনাস করবো। কেন I1 থেকে I2 মাইনাস করব? ওই যে স্যার, যে আই নটের দিকে আছে I1 আর I2 এর বিপরীত দিকে হ্যাঁ, চলে যাচ্ছে। I1 এর দিয়ে I0টা আছে I1 এর দিকে। তাহলে রেজাল্টেন্ট বলে এই দুইটার ডিফারেন্স। তাহলে ডিফারেন্স মানে একটা থেকে আরেকটা মাইনাস হবে। কোনটা থেকে কোনটা মাইনাস হবে? বড়টা থেকে ছোটটা মাইনাস হবে। বড়টা বুঝবো কোন ভাবে? যেহেতু রেজাল্টেন্ট বলে এটা নিচের দিকে আসতেছে, তাহলে অবশ্যই I1টা বড় ছিল, কারণ নিচের দিকে তো I1টা বড় ছিল, এই জন্যই এটা হইতেছে। বা অন্যভাবে আপনি চিন্তা করতে পারেন। আপনি চাইলে কারেন্ট, কারশফ কারেন্ট ল এখানে অ্যাপ্লাই করতে পারেন। যেরকম আমি এখানে এদিকে যে কারেন্ট ফ্লো, এটা বললাম হচ্ছে I0। কোন দিকে? নিচের দিকে। তাহলে I0টা হচ্ছে এইদিকে নিচের দিকে, নিচের দিকে I0। এই যে এই ম্যাশ বলে এইদিকে কারেন্ট ফ্লো যাইতেছে, তাহলে I2টা এই নোডের দিকে যাইতেছে। এই ম্যাশ বলে এর থেকে বের হয়ে যাইতেছে, তাহলে I1টা বাইরের দিকে যাইতেছে। তাহলে এখানে যদি আমি KCL অ্যাপ্লাই করি কি আসবে? তাহলে কারেন্ট আসতেছে কোনটা? I0 আর I2। বের হয়ে যাইতেছে কোনটা? I0 প্লাস I2 ইজ ইকুয়াল টু হবে, বের হয়ে যাইতেছে I1। তাহলে I0 ইজ ইকুয়াল টু কত আসবে? I1 মাইনাস I2। KCL অ্যাপ্লাই করলো সেম জিনিসই আসবে। তাহলে এটা ক্লিয়ার? হ্যালো? স্যার 32 নম্বরটা যদি দেখতেন একটু, সেম প্রবলেম। আচ্ছা, আসতেছি। এই পর্যন্ত কোশ্চেন আছে কিনা? আর ওই যে মেশের দিক কি মানে ওদের দেওয়া থাকবে দিক নির্দেশনা, যে কোন দিক থেকে কোন দিকে যাবে কারেন্ট হচ্ছে? ম্যাশের দিক দেওয়া না থাকাটা তো ম্যান্ডেটরি না, থাকতেও পারে নাও থাকতে পারে। যদি থাকে তাহলে ভালো, না থাকলে আপনার ইচ্ছা মতো ধরে নেবেন, হয় ক্লকওয়াইজ ধরবেন না হয় এন্টি ক্লকওয়াইজ ধরবেন, যে কোনো একটাকে ধরতে হবে। এখানে দেখেন বলা আছে কি, এখানে বলা আছে যে আই নোটটা কোনটা বলা আছে? নিচের দিকে যেটা যাইতেছে, নিচের দিকে কোনটা? এই যে 10 ওহমে যে কারেন্ট ফ্লো হইতেছে এটা হচ্ছে আমার I0। তাহলে এখানে I0 এর পরিচয় কি? I0 এর পরিচয় হচ্ছে কারেন্ট ফ্লো থ্রু 10 ওহম রেজিস্ট্যান্স। তাহলে 10 ওহমে যে কারেন্ট ফ্লো হবে এটা হবে I0। তাহলে 10 ওহম এর সাথে ম্যাশ আছে কোনটা? 10 ওহম। 10 ওহম যে রেজিস্ট্যান্সটা আছে এটার পাশে কয়টা ম্যাশ আছে? দুইটা। দুইটা। কোনটা কোনটা? I1 আর I2। I1 আর I2। তাহলে এইখানে যে I0 বলা আছে, এখানে যে কারেন্ট ফ্লো হবে, আমি কোনটা থেকে কোনটা মাইনাস করবো? I1 থেকে I2 মাইনাস করবো না I2 থেকে I1 কে মাইনাস করবো? I1 - I2। I1 মাইনাস I2। কেন I1 মাইনাস I2 করতেছি? আয়ন কারণ ঢুকতেছে প্রথম আর I2 মেশ, বের হচ্ছে। হ্যাঁ, যে প্রথম মেশ আমাকে বলতেছে কারেন্ট ফ্লো যাবে নিচের দিকে, রেজাল্ট বলতেছে কারেন্ট ফ্লোটা নিচের দিকে, ফাইনালি আসে নিচের দিকে। I2 মেশ বলতেছে কারেন্ট ফ্লো উপরের দিকে। তাহলে I1 থেকে I2টাকে মাইনাস করে যেটা পাইছে এটা হচ্ছে আমার I0। তাহলে এখানে I0 হবে I1 মাইনাস I2। বা আমি এই জায়গায় যদি কারশফ কারেন্ট অ্যাপ্লাই করি তাহলে এটি আসবে, কারণ এইখানে কারেন্ট আসতেছে কোনটা? I1। বের হয়ে যেতেছে কোনটা? I0 এবং I2। তাহলে I1 ইজ ইকুয়াল টু I0 প্লাস I2। তাহলে I0 কত আসবে? I0 ইজ ইকুয়াল টু আসবে I1 মাইনাস I2। এটা কি ক্লিয়ার? জি স্যার, এইটা ক্লিয়ার। ওই যে 35 নাম্বারটা স্যার যেটা আছে ওইটা। আসতেছে 35 নাম্বার।
দেখেন এখানে আপনাকে যেটা বলছে যে আই নোটটা বের করতে বলছে, এই আই নোটটা বের করতে বলছে। আই নোটটা কোনটা? এই দিকে যে কারেন্ট ফ্লো হইতেছে এটা হচ্ছে আই নোট। তাহলে এখানে তো আপনাকে কোনো ম্যাশ দেওয়া নাই, তাহলে কি করবেন? আপনি নিজে ম্যাশ ধরে নেবেন। ধরেন এটাকে আপনি বললেন হচ্ছে আই এ ম্যাশ। এ বি ধরতেছি কেন? কারণ হচ্ছে আই ওয়ান আই টু আমরা যেটা ধরছিলাম এখানে আই ওয়ান দেওয়া আছে, এটার সাথে এ, একরকম হয়ে যাইতে পারে, যার কারণে আমরা হচ্ছে এটাকে ধরি আই এ, এটাকে ধরলাম আই এ, এটাকে ধরলাম আই বি। তাহলে আই নট আই ওয়ান যেটা বলা আছে এটা কোন কারেন্টটা? আই বি মেশের যে কারেন্টটা এটা হবে আই ওয়ান এর কারেন্ট, কারণ আইবি বলে কারেন্ট ফ্লো হবে এই পথে, এই দিকে যাবে। তাহলে এই দিকে একই দিকে কারেন্ট ফ্লো যেটা আসতেছে আইবি, এটাই হচ্ছে আই নট। তাহলে এখানে আপনি আই টা বের করলে আই ওয়ানটা চলে আসবে। যদি আপনি এন্টি ক্লকওয়াইজ ধরতেন, ডিরেকশন গুলোকে যদি এন্টি ক্লকওয়াইজ ধরতেন, ধরুন যে আপনি ধরলেন এই যে এন্টি ক্লকওয়াইজ, এটাকে দিলেন এইদিকে, এটাও দিলেন এইদিকে, তাহলে এন্টি ক্লকওয়াইজ বলে কি? এটা আই এ, এটা আই বি। এটা বলে কারেন্ট ফ্লো হচ্ছে মেশ কারেন্টটা এই দিকে যাবে, যেটা আই ওয়ান এর বিপরীত দিকে। তাহলে এই অনুসারে আই এ আই ওয়ান হবে আই বি এর বিপরীত দিক, আই বি যেদিকে এর বিপরীত দিকে, তাহলে আসবে মাইনাস আই বি। এটা আপনি আই টা বের করলে নেগেটিভ করে দিলে আই ওয়ানটা চলে আসবে। মানে এই পর্যন্ত কারো কোশ্চেন আছে কিনা? স্যার জি সহজ। স্যার, দুইটা ম্যাচ আছে না পাশাপাশি, দুইটা ম্যাচ হ্যাঁ, মিশিং আছে, হ্যাঁ। 4 হোম রেজিস্ট্যান্স যুক্ত আছে দুই ম্যাচের সাথে, কিন্তু হুম। এইখানে শুধু আমরা আইবি টা বের করলাম কেন? কারণ হচ্ছে আমাকে কি আই ওয়ান যেটা বলা আছে এটা কি আই ফোর এর কারেন্ট ফ্লো বলা আছে? যদি এটা আই ফোর এরটা বলা থাকতো, ধরেন যে এইখানে আই ওয়ান দেওয়া আছে, ওই ক্ষেত্রে আমি ধরতাম যে এটা আই এ, এটা আই বি। তাহলে এই কারেন্ট ফ্লোটা যেহেতু উপরের দিকে, তাহলে আই টা বড়। তাহলে এখানে আই ওয়ান সমান আসতো আই বি মাইনাস আই এ। আমাকে কি এ আই নোটটা এই 4 ওহমের কারেন্ট ফ্লোটা বলা আছে? এই যে আই ওয়ান যেটা আসছে, এই আই ওয়ানটা এখানে এসে দুইটা ভাগ হবে, এদিকে একটা যাবে এদিকে একটা যাবে। তাহলে একটা ভাগ হচ্ছে 4 ওহমে যাইতেছে। আমাকে কিন্তু ওইটা বলে না, আমাকে বলা আছে এই পথে যে কারেন্ট ফ্লো ওইটা হচ্ছে আমার আই ওয়ান। এই পথে যে কারেন্ট ফ্লো হইতেছে এটা হচ্ছে আই ওয়ান। এই পথে কোন কারেন্ট আসবে? এই যে এই ব্রাঞ্চের যে এলিমেন্ট গুলো আছে ওই এলিমেন্ট গুলার কারেন্ট ফ্লো। আমি যদি কম্পেয়ার করতে চাই, আমি কম্পেয়ার করতে পারি এই আই নটটা হচ্ছে, এই আই ওয়ানটা হচ্ছে 2 ওহমে যে কারেন্ট ফ্লো হবে এইটা, এইখানে যে কারেন্ট ফ্লো হবে এইটা। তাহলে এই কারেন্টটাই এইদিকে যাবে, আই ওয়ানে যাবে। এইখানে, তাহলে এই মেশে যদি আমি বলি আইবি পরিমাণ কারেন্ট ফ্লো, তাহলে আইবি যেটা হবে এটা হবে আই ওয়ান এর ভ্যালু। যদি আমাকে বলতো আই ওয়ানটা হচ্ছে 4 ওহমের কারেন্ট ফ্লো, অবশ্যই আমার দুইটা ডিফারেন্স দিতে হতো, আসতো আইবি মাইনাস আই এ অথবা আই এ মাইনাস আইবি, আমি ম্যাশ যেদিকে নেই এর উপর ডিপেন্ড করে। কিন্তু এইখানে কি আমাকে বলা আছে এই 4 ওহমে, এখানে বলা আছে এই দিকের কারেন্ট ফ্লো এটা, এই দিকের কারেন্ট ফ্লো কোনটা? এই অংশের কারেন্ট ফ্লো। এই অংশে তো ম্যাশ একটাই, এইদিকে তো ম্যাশ দুইটা না, এদিকে ম্যাশ আছে একটা, ম্যাশের সাথে কানেক্টেড শুধু আইবি এর সাথে কানেক্টেড, আই এর সাথে তো এটা কানেক্টেড না। তাহলে আমি এই আই এ কেন নিব? জি স্যার, বুঝতে পারছি। স্যার 33 নম্বরে আবার একটু যান। হ্যাঁ, আসতেছে। হুম। স্যার এইখানে আয়ন তো দুই ভাগে ভাগ হচ্ছে, একটা ফোর রেজিস্ট্যান্সের দিকে যাচ্ছে আর একটা আই নটের সাথে যাচ্ছে। আই ওয়ান জি স্যার। একটা ফোরে যাচ্ছে। আর একটা আই নটের দিকে যাচ্ছে, হুম। মানে ওইখানে ভাগ হয়ে। তো হ্যাঁ, আই থ্রি মাইনাস আই ওয়ান হচ্ছে কেমন করে? এখানে তো আই ভাগ হয়ে ভগ্নাংশে চলে আসতেছে। আই থ্রি মাইনাস আই ওয়ান কিভাবে হচ্ছে? জি স্যার। কোনটা আই নট? আই নট। না, এইখানে যেটা দেওয়া আছে এটা তো আই নট সমান আই থ্রি, আই থ্রি মাইনাস আই ওয়ান না, এখানে দেওয়া আছে কোনটা? ও যে জি স্যার, বুঝতে পারছি, তাহলে আমি ভাবছি এই আই থ্রি পথে, মাইনাস আই ওয়ান। না আই থ্রি মাইনাস আই ওয়ান তো আমরা বলছিলাম যদি আমাকে ডিরেকশনটা এইটাই দেওয়া থাকতো, আই নটটা 4 ওয়ানে দেওয়া থাকতো, 4 ওহমে দেওয়া থাকতো, ওই ক্ষেত্রে হইতো এই দুইটার পার্থক্য। আমাকে তো দেওয়া আছে এইদিকে,
এইদিকে কোনটা? আই নট সমান হবে I3, শুধু I3, অন্যটা না। কারণ এই পথে কারেন্ট ফ্লো যাইতেছে শুধু I3, ম্যাশ হচ্ছে I3, ম্যাশের কারেন্টটা তাইলে স্যার বেসিক্যালি বলতে গেলে I3 I0 সেম। I3 I0 সে। আচ্ছা, যদি I0টা আমাকে এইখানে না দিয়ে এইখানে থাকতো, তাহলে এই দুইটা পার্থক্য আসতো, কারণ 4 ওহমে তো কারেন্ট ফ্লো শুধু I3 না, বুঝতে পারছি স্যার, ফোর বুঝতে ওহমে পারছি। দুইটা পার্থক্য। একই নাম দুইবার লিখছে আর ভিন্ন নামে। তাহলে দেখেন, এই ডিপেন্ডেন্ট সোর্স বা I0 যেগুলো দেওয়া আছে এইগুলা সম্পর্কে ক্লিয়ার কিনা, এরপরে আসি আমরা এই কোশ্চেনে যাবো একটু পরে। এই পর্যন্ত কারো কোশ্চেন আছে কিনা? স্যার আর একবার আপনি একটু এমনি বলে দেন স্যার, তাহলে একটু মনে থাকতো ভালো আর কি। তাহলে দেখেন, এখানে আমাকে চাইছে হচ্ছে I0টা বের করতে, ফাইন্ড I0। তাহলে I0টা কোনটা? I0 হচ্ছে এই যে, যেহেতু ডিরেকশন দেওয়া আছে এইদিকে, এইদিকে কোন কারেন্ট, মেশের কোন কারেন্টটা যাইতেছে? I3 কারেন্টটা। তাহলে I3 কারেন্টটাই আমাকে বের করতে বলছে। তাহলে I3 কারেন্ট যদি আমি বের করতে যাই, মেশ অ্যানালাইসিস অ্যাপ্লাই করতে বলছে, মানে আমি তিনটা মেশে ইকুয়েশন লিখবো। তাহলে আমি যদি 1 নম্বর মেশে ইকুয়েশন লিখি, অ্যাপ্লাই KVL এট মেশ 1। 1 নম্বর মেশে KVL ইকুয়েশন লিখলে কি আসবে? 1 নম্বর মেশে যাওয়ার সময় আমি দেখবো, 1 নম্বর মেশের ধরেন প্রথম এই পয়েন্ট থেকে শুরু করলাম, এই পয়েন্ট থেকে এই পয়েন্টে যাব। এই পয়েন্ট থেকে এই পয়েন্টে গেলে আমি কি পাইতেছি? এই পয়েন্ট থেকে এই পয়েন্টে গেলে আমি পাবো হচ্ছে 4 ওহমের একটা রেজিস্ট্যান্স। তাহলে এখানে ভোল্টেজ ড্রপ কত হবে? ভোল্টেজ ড্রপ হবে 4 × কারেন্ট ফ্লো। তাহলে 4 ওহমে কারেন্ট ফ্লো কত? I1 - I3। I1 - I3। কেন I1 - I3 করছে? বড় যেটা I1 কারণ বড়। যার মেশের কেভিএল ইকুয়েশন লিখবো, ওই কারেন্টটাকে আমি বড় ধরে নিতেছি, যেহেতু দুইটা মেশের সাথে কানেক্টেড, তাহলে বড় ধরে নিব I1টাকে, কারণ I1 এর কেভিএল ইকুয়েশন লিখতেছি। তাহলে আসবে হচ্ছে I1 - I3। এরপরে আসবে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে যাব, এই পয়েন্ট থেকে এই পয়েন্টে গেলে কি পাবো? 2 ওহমের রেজিস্ট্যান্স। তাহলে এখানে ভোল্টেজ ড্রপ কত হবে? 2 × কারেন্ট ফ্লো। 2 × কারেন্ট ফ্লো, কারেন্ট ফ্লো কত হবে? I1 - এই I3। 2 ওহম কার সাথে কানেক্টেড? এদিকে একটা I1 এর সাথে, এদিকে I2 এর সাথে। যেহেতু দুইটা মেশের সাথে কানেক্টেড, দুইটা মেশ একটা, দুইটাই বিপরীত দিকে, তাহলে আমি ধরে নিব যার ইকুয়েশন লিখতেছি তারটা বড়। তাহলে I1 - I2। এরপরে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে যাব, কিছুই নাই। এই পয়েন্ট থেকে এই পয়েন্টে যাব, একটা ভোল্টেজ সোর্সের কোন টার্মিনাল শুরুতে পাইতেছি? নেগেটিভ টার্মিনাল। তাহলে আসবো কি? -20 = 0। তাহলে এইখান থেকে আমরা একটা ইকুয়েশন পাবো। ইকুয়েশন আসবে 6I1 - 2I2 - 4I3 = 20। তাহলে এখান থেকে আমরা একটা ইকুয়েশন পাবো। আমাদের ইকুয়েশন লাগবে কয়টা? যেহেতু আননোন কোয়ান্টিটি তিনটা, আমাদের ইকুয়েশনও লাগবে তিনটা। তাহলে একটা ইকুয়েশন আসলো। সেম ভাবে আমি 2 নম্বর মেশ আবার কেভিএল অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই KVL এট মেশ 2। 2 নম্বর মেশে কেভিএল অ্যাপ্লাই করলে কি আসবে? কারণ যে এখান থেকে শুরু করলাম, এখান থেকে এখানে যাব, কি পাইতেছে? 8 ওহমের রেজিস্ট্যান্স। তাহলে এখানে ভোল্টেজ ড্রপ কত হবে? 8 × কারেন্ট ফ্লো। 8 × কারেন্ট ফ্লো কত হবে? 8 ওহম। কোন কোন মেশের সাথে কানেক্টেড? I2 - I3। I2 - I3। তাহলে এটা আসবে I2 - I3। এরপরে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে যাব, কি আছে? একটা সোর্স আছে, ভোল্টেজ সোর্স। ভোল্টেজ সোর্সের কোন টার্মিনাল শুরুতে পাইতেছি? নেগেটিভ টার্মিনাল। তাহলে ভোল্টেজ সোর্সের ভ্যালু কত? মাইনাস, ভ্যালু কত? 10I0। তাহলে আসবে 10I0, যা আসছে তাই বসবে। এই পয়েন্ট থেকে এই পয়েন্টে যাব, কিছুই নাই। এখান থেকে এখানে যাব, আছে হচ্ছে একটা 2 ওহমের রেজিস্ট্যান্স। তাহলে এখানে ভোল্টেজ ড্রপ হবে 2 × কারেন্ট ফ্লো। কারেন্ট ফ্লো কত? 2 ওহমের কারেন্ট ফ্লো কত? 2 তে কয়টা মেশ কানেক্টেড? দুইটা। দুইটা। তাহলে কারেন্ট ফ্লো হবে দুইটার ডিফারেন্স। কোনটা I2 থেকে কোনটা - মাইনাস I1। করব? I2 I2 - - I1। I1।
আসবে I2 মাইনাস I1 ইজ ইকাল টু 0। এখান থেকে আমরা আরো একটা ইকুয়েশন পাবো। তাহলে এখানে 8I2 মাইনাস 8I3 মাইনাস 10 I0 সমান জানি কি I3। এখানে বসবে I3 প্লাস 2I2 মাইনাস 2I1 ইজ ইকাল টু 0। I1 পাইতেছি 2I1 মাইনাস 2I1, I2 পাইতেছে কত প্লাস 10I2, 10I2, I3 কত 18, 8 আর 10, 18I3 মাইনাস 18I3 ইজ ইকাল টু 0। দুইটা ইকুয়েশন হইলো। ইকুয়েশন লাগে কয়টা? যেহেতু আননোন কোয়ান্টিটি তিনটা, ইকুয়েশনও লাগবে তিনটা। তাহলে আরেকটা ইকুয়েশন পাবো কই থেকে? 3 নাম্বার মেশে আবার কেভিএল অ্যাপ্লাই করবো। 3 নাম্বার মেশে কেভিএল অ্যাপ্লাই করলে কি আসবে? 3 নাম্বার মেশে কেভিএল অ্যাপ্লাই করেন, 3 নাম্বার মেশে কেভিএল অ্যাপ্লাই করেন, ধরেন যে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে যাব, তাহলে পাই কি 6 ওহম এর রেজিস্ট্যান্স। তাহলে এখানে ভোল্টেজ ড্রপ কত হবে? 6 ইন্টু কারেন্ট ফ্লো, তাহলে 6 ইন্টু I3। এই পয়েন্ট থেকে এই পয়েন্টে যাব, কিছুই নাই। এখান থেকে এখানে গেলে পাবো কি 8 ওহম এর রেজিস্ট্যান্স। তাহলে এখানে ভোল্টেজ ড্রপ কত হবে? 8 ইন্টু কি আসবে? I3 মাইনাস I2। I3 মাইনাস I2। এই পয়েন্ট থেকে এই পয়েন্টে 4 ওহম এর রেজিস্ট্যান্স, তাহলে ভোল্টেজ ড্রপ হবে 4 ইন্টু কারেন্ট ফ্লো। কারেন্ট ফ্লো কত হবে? I3 মাইনাস I1। I3 মাইনাস I1 ইজ ইকাল টু 0। তাহলে এখান থেকে I1 পাইতেছি কত? I1 পাইতেছি মাইনাস 4I1, মাইনাস 4I1। I2 পাইতেছি কত? I2 আসতেছে মাইনাস 8I2। I3 আসতেছে 14I3, 14, 18I3, আটটা, হ্যাঁ 18I3 প্লাস 18I3 ইজ ইকাল টু 0। তাহলে এই তিনটা ইকুয়েশন সলভ করলে আমরা পাবো হচ্ছে I1, I2 এবং I3। এই তিনটা ইকুয়েশন সলভ করেন, বলেন I1, I2, I3 কত আসবে? I1, I2, I3 কত আসবে? স্যার আয়ন মাইনাস 3.2। I1 আসছে মাইনাস 3.2 3.2, I1 মাইনাস 3.2, I2 মাইনাস 9.6 মাইনাস 9.6, I3 মাইনাস 5। মাইনাস 5। তাহলে I3 এর ভ্যালু -5। আপনার I0 কত হবে? তাহলে I0 যেহেতু I3 এর সমান, তাহলে এটাও আসবে -5। তাহলে I0 ইজ ইকুয়াল টু আসবে -5। স্যার I0 = I3 কিভাবে জানি আসছে একটু যদি বলতেন। I0 ইজ ইকুয়াল টু I3 কিভাবে আসছে? জি স্যার। কেউ একজন একটু বলেন তো। কেউ একজন একটু বলেন I0 বলেন কি হইতো? I0টা যদি এই ডিরেকশনে দেওয়া থাকতো, তাহলে এইটা কোন মেশের কারণ হইতো? আয়ন মাইনাস I2। I1 মাইনাস I2 কিভাবে? আয়ন বড় হবে তখন। I1 তো বড় হবে কেন? I1 বড় হবে আয়নট, ঠিক আছে আয়নটের ডিরেকশন হচ্ছে কারণ মেশ আয়নের দিকে। বলতেছে এই ম্যাচটা হচ্ছে নিচের দিকে। রেজাল্টেন্ট যেহেতু
নিচের দিকে, তাহলে এই 1 নম্বর মেশের কারেন্ট ফ্লোটা বেশি 2 নম্বরের তুলনায়, তাহলে 2 নম্বরটা উপরের দিকে, তাহলে I1 ডিফারেন্স I2 হবে I0 এর ভ্যালু। তাহলে এটা কি ক্লিয়ার? জি স্যার। স্যার হ্যাঁ, স্যার ওই যে একটু দাঁড়া, ওইখানে একটু রাখেন, একটা কোশ্চেন ছিল। বলে। স্যার যদি ওই যে এই আই নটটা যদি আপনাদের 2 হোমে থাকতো, তাহলে কি যখন যে 10 I নট নিছি, তখন কি ওই যে I2 - I1 ওই 10-এর জায়গায়, আই হ্যাঁ, নটের জায়গায় I2 - I1 বসাবো? হ্যাঁ, I0 এর যা ভ্যালু এটা বসাবে। আমার যদি থাকতো এইদিকে I0 থাকতো, এদিকে I0 থাকতো, এখন তো আর আপনি বলতেন না I0 ইজ ইকুয়াল টু I3, এখন বলতেন I1 মাইনাস I2। তাহলে এই জায়গায় যে সময় I0 এর ভ্যালু বসাইছেন, এই জায়গায় বসবে হচ্ছে I1 মাইনাস I2, কারণ আপনি I0 এর ভ্যালু বসাবেন, ওইখানে আসবে I1 মাইনাস I2। তাহলে এটা ক্লিয়ার? জি স্যার। তারপর আসেন প্রবলেম 35, তো এটাই। দেখেন, তো এখানে আপনাকে বলছে I0 এর ভ্যালু যদি বের করতে বলে থাকে, তাহলে I0 কত হবে? এইখানে I0টা 10 ওহমের কারেন্ট ফ্লো সমান, তাহলে 10 ওহমে কারেন্ট ফ্লো কত হবে? স্যার এটা 32 নাম্বার কোশ্চেন। 32, কোনটা বলা ছিল? 35 না? জি স্যার। এইটা। তাহলে এইখানে আমি ধরে নিব, যেহেতু কোনো ম্যাশ আমাকে দেওয়া নাই, আমি ম্যাশ ধরে নিব। আমি ম্যাশ যদি ধরে নেই, তাহলে ধরলাম এই ম্যাশটাকে আমি ধরলাম হচ্ছে IA, এটাকে ধরলাম IB। তাহলে আমার I0 I1 যেটা বলা আছে, I1টা কোন ম্যাশের কারেন্ট ফ্লো হবে? I1টা ম্যাশের কারেন্ট ফ্লোর সাথে ম্যাচ করলে, ম্যাশের কারেন্ট ফ্লো থেকে বের করলে কোন ম্যাশের কারেন্ট ফ্লোটা হবে? আইবি। আইবি স্যার। IB এর ভ্যালু, যেহেতু একই ডিরেকশনে, তাহলে এটা পজিটিভ হবে, তাহলে এটা হবে IB। তাহলে আমি প্রথমে IA ম্যাশে KVL অ্যাপ্লাই করব, অ্যাপ্লাই KVL এট ম্যাশ IA। তাহলে IA KVL অ্যাপ্লাই করলে কি আসবে? ধরেন যে আমি প্রথমে এই পয়েন্ট থেকে শুরু করলাম, এখান থেকে এখানে যাব, কি আছে? এটা -4 ভোল্টেজ আয়ন। সোর্স, তাহলে আসবে কত? মাইনাস -4 আয়ন। 4I1। এই পয়েন্ট থেকে এই পয়েন্টে কি আছে? 4 ওহমের রেজিস্ট্যান্স, তাহলে 4 ভোল্টেজ ইন্টু ড্রপ কত আইএ হবে? মাইনাস আইবি। 4 আইএ মাইনাস IA আইবি। মাইনাস IB। এই পয়েন্ট থেকে এই পয়েন্টে কি আছে? +4 এ 4 আইএ প্লাস 4IA। এখান -5। থেকে এখানে -5 ইজ ইকুয়াল টু 0। এখান থেকে আমরা একটা ইকুয়েশন পাবো। তা আসবো হচ্ছে -4I1 প্লাস 4IA মাইনাস I1 এর ভ্যালু কত পাইছিলাম? I1 সমান আমরা জানি IB, তাহলে আইবি এটাকে আমরা IB বলতে পারি। 4IA মাইনাস 4IB প্লাস 4IA মাইনাস 5 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখানে IA কত আসবে? +8IA। IB কত আসবে? -8IB ইজ ইকুয়াল টু 5। তাহলে এখান থেকে আমরা একটা ইকুয়েশন পাবো। আমাদের ইকুয়েশন লাগে কয়টা? ইকুয়েশন লাগবে 2টা। তাহলে আরেকটা ইকুয়েশন কই থেকে পাবো? পরের বাকি যে মেশটাতে। মেশ আছে ওই মেশে কেভিএল অ্যাপ্লাই করব। তাহলে বাকি যে মেশ আছে ওইখানে কেভিএল অ্যাপ্লাই করলে কি আসবে? অ্যাপ্লাই কেভিএল এট মেশ আইভি। তাহলে আইভি মেশে কেভিএল অ্যাপ্লাই করলে কি আসবে? ধরুন যে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে যাবে, কি আছে? 2 আইবি 2IV। 2IV। এই পয়েন্ট +3 থেকে এই পয়েন্টে ভোল্টেজ +3 সোর্সের পজিটিভ, তাহলে +3। এখান থেকে এখানে কিছুই নাই, -4 এই পয়েন্ট থেকে এই পয়েন্টে -4 ইন্টু আইবি মাইনাস আইএ -4 × IB - IA।
মাইনাস কেন হবে? সরি সরি, প্লাস স্যার, ওই ইন্টু আইবি মাইনাস আই। কারণ সবগুলো আমাদের রেজিস্ট্যান্স যত ওরা থাকবে সবগুলোতে পজিটিভ হবে, কারণ আমরা লোভ যে দিকে যাইতেছে কারণ ফ্লো তো আমরা ওইটাই নিতেছি। আসবে হচ্ছে +4 আইবি। আইবি বলতেছে কারণ ফ্লো এদিকে যাইতেছে, তাহলে আমি যেহেতু ম্যাশ নিতেছি ওই ম্যাশের কারণ ফ্লো কে ভ্যালু লিখতেছি, তাহলে ধরে নিব আইবি টাই ম্যাক্সিমাম, তাহলে হবে আইবি মাইনাস আইএ ইজ ইকাল টু 0। তাহলে এখান থেকে একটা ইকুয়েশন আসবে -4 IA +6 IV ইজ ইকাল টু -3। তাহলে এখান থেকে একটা ইকুয়েশন আসবে। তাহলে এই দুইটা ইকুয়েশন সলভ করলে আমরা হচ্ছে IA এবং IB পাবো। এই দুইটা ইকুয়েশন সলভ করে বলেন যে IA কত হবে, IB কত হবে। স্যার আই এ হচ্ছেন 0.375। IA 375। 0.375, IB আর আইবি হচ্ছেন -0.25। -0.25। তাহলে I1 কত? I -0.25। -0.25। দেখেন এইখানে কোশ্চেন আছে, এটা ক্লিয়ার কিনা? জি স্যার।